আসসালামু আলাইকুম, আমি হাসানুর রহমান শান্ত, পড়াশোনা করছি জাপানি স্টাডিজ বিভাগে 23-24 সেশন। তো প্রথমে আমি একটু কোট করে নিই। আমি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসাবে প্রশ্ন করছি আপনাদের কাছে। আমি প্রশ্নটা করব হচ্ছে শামীম ভাইয়ের কাছে। শামীম ভাই, আমি প্রথমে জানি যে আপনার একটা পরিচয় হচ্ছে আপনি একজন টিচার। তো একজন টিচারের কাছে যারা পড়ে সবাই মন্ত্রমুগ্ধের মতো শুনে, সেখানে ভিন্ন মত কখনোই থাকে না, টিচার যা বলে তাই শুনে নেয়। কিন্তু আজকে যদি আপনি বিপি হয়ে আসেন, তারপর আপনি যখন বসবেন, এখানে ভিন্ন মতের অনেকজন মানুষ এখানে আসবে, তাদের কথাগুলা, কারণ আপনি কোনো সংগঠনে সেভাবে যুক্ত ছিলেন না বলতে গেলে, যেটা তো ভিন্ন মত পরমত সহিষ্ণুতা কতটুকু থাকবে। সেই সাথে আরেকটা জিনিস আমি অ্যাড করতে চাই যে আমরা জানি যে আপনার একটা পরিচয় আছে হচ্ছে আগে থেকেই ওঠা বসা আছে বিভিন্ন বুদ্ধিজীবীদের সাথে, বা আরও যদি কোট করে বলি ফেসিস্টের অ্যানাবলার যারা ছিল তাদের সাথে আপনার উঠা বসা ছিল। তো আপনার কি মনে হয় না একটা ট্রুথ অ্যান্ড রিকনসিলিউশনের মধ্যে দিয়ে যাওয়া আপনার দায়বদ্ধতা বা দায় নিয়ে দায় মুক্তি চাওয়ার একটা প্রক্রিয়ার মধ্যে যাওয়ার কথা? আর সেই সাথে সবার কাছে একটা প্রশ্ন রাখতে চাই যে ডাকসু একাডেমিক ক্যালেন্ডারে অন্যান্য যে কার্যক্রমের মতো অ্যাড করা কেন হবে না বা কেন করবে না, সেই নিয়ে আপনাদের কেন কোনো ধরনের বক্তব্য নেই? একজন ভাই করেছে কিন্তু সবাই স্পষ্ট করে নাই। শামীমের উত্তরটা আগে জানতে চাই। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার ছোট ভাই একটা সুন্দর প্রশ্ন করেছেন এবং যে প্রশ্নটার উত্তর আমার আসলে দেওয়া উচিত, আগেও দেওয়া উচিত ছিল। এটা নিয়ে আমার একটা কথা আছে, তালাল আসাদের একটা বিখ্যাত বই আছে, সেখান থেকে আমি কোট করব। সো তালাল আসাদ একটা কথা বলেছিলেন যে ছাত্র জীবনে আমাদের আসলে কোনো কিছুর প্রতি সাবস্ক্রিপশন থাকা উচিত না, পলিটিক্যাল ইডিওলজির। তো আমি ওইটা বিশ্বাস করি যে ভিন্ন মত যাদের রয়েছে তাদের জন্যই কিন্তু আমি ভিপি পদে নির্বাচন করতে এসেছি। কারণ হচ্ছে দেখেন, যখন ছাত্রদল ভিপি হবে তাদের শুধু ছাত্রদলের ভিপি পেল, শিবির যখন ভিপি হচ্ছে তাদের কিন্তু সেই ভিপি হচ্ছে। দেখেন আমার বাড়ি সাতক্ষীরার, আপনি জানেন 2013 সালে কিন্তু সবচেয়ে বড় ক্র্যাকডাউন আমার এলাকায় চালানো হয়েছিল এবং আমার এক বন্ধুকে গুলি করে হত্যা করা হয়। ফলে আমি আমার লিভড এক্সপিরিয়েন্সের ভেতরে প্রত্যেকটা জিনিসই অবজারভেশন করেছি। এই জন্য আমি বলেছি যে পলিটিক্সটা হবে একাডেমিক পলিটিক্স। আপনি অক্সফোর্ড ইউনিয়নে দেখবেন মেহেদি হাসান ভাই ইসলাম নিয়ে ডিবেট করছেন, আবার তার পরপরই দেখবেন কলোনিয়ালিজম নিয়ে ডিবেট করছেন শশী থারুর। তো একটা ইউনিভার্সিটি এরকম হবে, আমরা ভিন্ন মতের মানুষজন থাকবো। আপনি যেমন আমাকে প্রশ্ন করছেন এরকম প্রশ্ন করবেন, আমরা আপনাকে উত্তর দিব, কিন্তু ভায়োলেন্স হবে না। আমরা একজন আরেকজনকে হেট করবো না, আমরা জানবো এটা ডিসকোর্সের বিষয়, তাই না? সো আমাদের যে দেখেন যারা হচ্ছে মৌদুদিবাদের কথা বলি, শিবিরের কথা, তো অনেকেই এই দুইটা জায়গাকে আমরা কিন্তু একাডেমিক হিসেবে দেখি যে দুইটাকে আমরা এক জায়গায় আনতে পারি, আলাপ করতে পারি। সো এরকম নানা ধরনের ডিসকোর্স, মার্ক্সবাদ পড়ানো হয় সবাইকে। তো যারা বামপন্থী তারা মনে করেন মার্ক্সই শেষ। তো আমাদের তো এরকম থাকা উচিত না। আমরা ছাত্র জীবনে সব কিছুই শিখবো এবং সব কিছুর ভেতরে আমার যেটা ভালো লাগবে আমি সেটা সাবস্ক্রাইব করতে পারি, দ্যাটস আ ডিফারেন্ট কোশ্চেন। কিন্তু ইউনিভার্সিটির কাছে এবং একজন শিক্ষকের কাছে এবং একজন ভিপির কাছে আপনি শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আপনার যে বিশ্ববিদ্যালয়ের বেসিক রাইটগুলো রয়েছে সেটা যদি ভায়োলেট করা হয়, আপনি যে দলের হন না কেন আমি আপনার পাশে দাঁড়াবো, আপনি যেই হন না কেন আমি আপনার পাশে দাঁড়াবো। যেটা যদি রাষ্ট্রের কাছে আপনি ইলিগাল কিছু করেন সেখানে তো আমার কিছু করার নেই, কিন্তু যেটা বিশ্ববিদ্যালয়ে আপনার অধিকার, সেই অধিকারের কারণে আপনি যে দলের হন না কেন, এতদিন আপনি দেখবেন সিট নিতে গেলে আগে জিজ্ঞাসা করতো কোন ভাইয়ের গ্রুপ, এইটা বিশ্ববিদ্যালয়ে চলবে না, সেটা যে দলই হোক না কেন আপনি ছাত্র হিসেবে যেটা পাবেন। দ্বিতীয় প্রশ্ন যেটা পড়েছেন সেটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বই পড়ার কারণে আপনি জানেন যে দেশের বুদ্ধিজীবীদের সাথে আমার একটা ভালো পরিচয় ছিল। 15ই জুলাই যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলা করা হয়, আমি কিন্তু একটা স্ট্যাটাসে ক্লারিফাই করি যে যারা এই হত্যার সাথে জড়িত, এই হামলার সাথে জড়িত কিংবা সম্মতি দিয়েছেন, তারা আমার যেই হন না কেন তাদের সাথে আজ থেকে আমি সব সম্পর্ক ছিন্ন করলাম। সেই স্ট্যাটাস আবারও আমি ফেসবুকে দিয়ে রেখেছি এবং বলেছি যে আমার জানাজায় তারা উপস্থিত হবেন না। তো এরপরে এর থেকে বোল্ড স্টেটমেন্ট আমি আর দিতে পারি না এবং তারপর থেকে আমার আসলে দেখবেন যে আমার আশেপাশের কেউ নেই, নানা জায়গা থেকে তারাই মনে করে যে আমাকে অনেক জায়গায় ট্যাগিং করা হয়েছে যে এই ছেলে শিবির করে, আপনি দেখবেন এই কমেন্টও আসে নানা জায়গায়। তো আমি আসলে এই জন্য বললাম যে শিক্ষার ক্ষেত্রে আসলে কে কোন দল করে এটা কোনো আইডেন্টিটি হতে পারে না, বরং আমরা এখানে সবাই শিখতে এসেছি। আপনার কাছ থেকে আমার শেখার আছে, একটা বাম দলের ছেলের কাছ থেকে হয়তো তার কাছে আমরা একটা ভালো কোনো একটা আইডিয়া শিখলাম, তাই না? এটা আমাদের জীবনে পরের জীবনে কাজে দিবে, কারণ আমরা সবাই তো রাজনীতি করব না, আমরাও পড়াবো। পড়ানোর জীবনে দেখা গেল যে আমি একটা দল করি কিন্তু আমাকে ভিন্ন মতের টেক্সট পড়ানো লাগছে, তখন কি আপনি এটা পড়াবেন না? অবশ্যই পড়াবেন এবং মনে হবে যে যেন আপনি এটার একদম পূর্ণ বিশ্বাস করেই পড়াচ্ছেন। তো আমি এই জায়গাটাকে এইভাবেই দেখি যে আমার কাছে প্রত্যেকটা মতেরই সমান অধিকার রয়েছে এবং কারোর যদি বেসিক মতামতের উপর দমন পীড়ন চালানো হয়, সবার আগে তাদের সামনে গিয়ে আমিই দাঁড়াবো এবং আপনার জন্য সবার জন্য সবার আগে গিয়ে আপনার পাশে আমিই দাঁড়াবো ইনশাল্লাহ। আশা করছি আপনি উত্তরটা পেয়েছেন। আরেকটা জেনারেল কোশ্চেন ছিল সবার উদ্দেশ্যে, আমরা জি প্লিজ খালিদের অডিওটা দেখবেন। হ্যালো,
হ্যালো জি হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। তো এখানে ডাকসু নিয়মতান্ত্রিক কেন হবে না বা এটা নিয়ে এক প্রশ্ন করেছেন ভাই। আমি আপনাকে আপনার জন্য জানাতে চাচ্ছি যে গত নভেম্বর থেকে আমি 3 দফা দাবি নিয়ে আন্দোলন করছি। 1 নম্বর দফা ছিল আমার, সেটা ডাকসু কেন্দ্রিক 3 দফা ছিল। 1 দফা ছিল হচ্ছে শিক্ষক ও কর্মচারীর রাজনীতি বিলুপ্ত করা। কারণ আমি দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা আমাদের জাতীয় রাজনীতিতে এই শিক্ষক কর্মচারী রাজনীতির কোনো ধরনের কোনো ইনপুট নেই। একদমই একটা ডিসগাস্টিং একটা ব্যাপার, এটা আরও সমস্যার সৃষ্টি করে। 2 নম্বর আমি বলেছি যে আমাদের ছাত্র রাজনীতিকে আমি বিরাজনীতিকরণ করব না, বাট আমাদের হলগুলোতে যেহেতু বিগত দিনের খারাপ অভিজ্ঞতা রয়েছে, সেই অভিজ্ঞতার আলোকে আমরা হল এবং একাডেমিক এরিয়ায়, বিশেষ করে হল এরিয়ায় সাংগঠনিক কার্যক্রম যাতে নিষিদ্ধ করা হয়, সেটা আমি 2 নম্বর দাবি ছিল। 3 নম্বর দাবি ছিল এটা ডাকসুকে সাংবিধানিক বাধ্যবাধকতার আওতায় নিয়মতান্ত্রিক করা। এটা বারবার সবাই এই কথাটা বলছে না, সবাই বারবার বলছে নিয়মতান্ত্রিক করা, কিন্তু আসলে নিয়মতান্ত্রিক করবে কিভাবে? আমার প্রশাসনের উপরে আমি যদি ভিপি নির্বাচিত হই, 1 বছর পরে আমার মেয়াদ শেষ, সর্বোচ্চ পরে 3 মাস আমাকে বাড়তে দিবে। এরপরে কিন্তু আমার বিপরীতে বা আমার বিকল্প হিসাবে পরবর্তী যে নির্বাচনটা করা দরকার, আমার প্রশাসনের উপর কিন্তু সেটার কোনো বাধ্যবাধকতা নাই, সে যে কোনো সময় যে মন চায় সে সময় করবে। ফলে এখানে আমাদের একটা জিনিস শব্দযুক্ত করতে হবে, সাংবিধানিক বাধ্যবাধকতার আওতায় যেন ডাকসুকে নিয়মতান্ত্রিক করা হয়। জি, এখানে একটা উত্তর দেই। যোগ করতে চান? হ্যাঁ হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে আমাদের বিশ্ববিদ্যালয়ের অভিভাবক কিন্তু মাননীয় চ্যান্সেলর। তো আমাদের একটা ধারণা রয়েছে আইন হচ্ছে স্ট্যাটিক, এটাকে পরিবর্তন করা যায় না, কিন্তু পৃথিবীর সবগুলো হিউম্যান ল আমাদের জন্য তৈরি করা হয়। সো আমরা চাইলে পৃথিবীর অন্তত আমাদের উপরে যে মানুষ তৈরি করা আইন আছে এগুলো সব কিন্তু আমরা পরিবর্তন করতে পারি। সো বিশ্ববিদ্যালয়ে দেখবেন যে শিক্ষকদের জন্য এবং কর্মচারীদের জন্য সিন্ডিকেট রয়েছে, সব কিছুই রয়েছে। ছাত্রদের আলাদা কোনো সিন্ডিকেট নাই। আমাদের যখন অধিকারের দাবি ওঠে আমরা 3-4 ভাগ হয়ে যায়। তো এই জায়গা থেকে আমার কথা হচ্ছে যে আমরা ডাকসুতে এবার নির্বাচন করলে অন্তত আমরা তো 28 জনই নিজের যারাই নির্বাচিত হবে নিজের যোগ্যতায় নির্বাচিত হয়ে আসবে, এবং এবার অন্তত স্টুডেন্টের সরাসরি ভোটে নির্বাচিত হবে। গতবার যেমন ফ্যাসিস্ট রেজিমে আমরা দেখেছি কীভাবে ইলেকশন হয়েছে। ফলে তারা চ্যান্সেলর স্যারের সাথে যোগাযোগ করে তার সাথে কথা বলে অন্তত আমাদের সিনেট অধিবেশন শুরুর আগে ছাত্র প্রতিনিধি না দেওয়া পর্যন্ত কোনো রকম সিনেট চলবে না, এটাই হবে আইন। এটা না হলে সকলের বেতন বন্ধ হয়ে যাবে, ইউনো। সো যত সময় ছাত্রদের প্রতিনিধি সিনেট এবং সিন্ডিকেটে না যাবে তত সময় পর্যন্ত সিনেট অধিবেশন করা যাবে না, এটাই হচ্ছে আমাদের প্রস্তাব।